আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের সাথে আজকে আমার ক্লাস হবে অণুজীবের ভাইরাস অংশের সপ্তম পর্বে। তো যারা আগের 6টি পর্ব মিস করে গেছো তারা প্লেলিস্ট থেকে প্রথম 6টি পর্ব দেখে আসো, না হলে তোমাদের কনসেপ্টটা পুরোপুরি হয়তো ক্লিয়ার থাকবে না। তো আসো, সপ্তম পর্বে আমাদের আলোচনা শুরু হবে কি থেকে বলো তো? ভাইরাল হেপাটাইটিস থেকে, তাই না? তো আমাদের এখন আসলে টপিকসটা হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। তো এই হেপাটাইটিস সম্পর্কে আমরা আসলে কি জানি, এইটা হচ্ছে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। দেখো, এই যে আমরা হেপাটাইটিসের মধ্যে তো হেপাটাইটিস সি আছে, হেপাটাইটিস বি আছে। আসলে হেপাটাইটিস তোমার 5 ধরনের হয়, বুঝছো? হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, এই 5 ধরনের হেপাটাইটিস পাওয়া যায়। তো সর্বপ্রথম যদি আমি হেপাটাইটিস কি রোগটা বোঝানোর চেষ্টা করি, তাহলে হ্যাপাটো মানে কি জানো? হেপাটো মানে আমাদের যকৃতের যে কোষগুলোকে আমরা বলি হেপাটোসাইট, ঠিক আছে? তো হেপাটো মানে আমরা মনে রাখতে পারবো যকৃত বা আমাদের লিভারকে। আর কোনো কিছুর লাস্টে যদি আইটিস থাকে, ক্লিয়ার? কোনো কিছুর লাস্টে যদি আমাদের আইটিস থাকে, ধরো ITES থাকে, তাহলে সেইখানে বোঝাবে প্রদাহ। সেইখানে কি বোঝাবে? প্রদাহ বা ইনফ্লামেশন। প্রদাহ বা ইনফ্লামেশন বোঝাবে। তো এখন ধরো যে যদি আমাদের হেপাটাইটিস, তাহলে হেপাটো প্লাস আইটিস মানে কি? যকৃতে প্রদাহ। তারপর যদি বলে মেনিনজাইটিস, তাহলে কি হবে? মেনিনজেসে প্রদাহ। তারপর যদি সাইনাসে আইটিস হয়, তাহলে নাম কি হবে? সাইনোসাইটিস। কানে হলে কি হবে? ওটাইটিস। আমাদের যে ব্রঙ্কাস আছে না, ব্রঙ্কাসে হলে কি হবে? ব্রঙ্কাইটিস। তারপরে তোমার প্লুরাতে কি হবে? ফুসফুসে যে আবরণ, প্লুরাতে হলে প্লুরাইটিস। তো এখন আমরা জিনিসটা পড়বো যে কোনো জায়গায় যদি প্রদাহ হয় সেখানে 4টা ঘটনা ঘটে। কয়টা ঘটনা ঘটবে? 4টা ঘটনা ঘটবে পর্যায়ক্রমিকভাবে। তার মানে কোনো একটা জায়গাতে আমার আইটিস আছে, তার মানে সেখানে আমার প্রদাহ হবে। তো প্রদাহ সংঘটিত হওয়ার ক্ষেত্রে 4টা ঘটনা পর্যায়ক্রমিকভাবে হবে। প্রথমে জায়গাটা কি হবে? প্রথমে জায়গাটা লাল হবে, তারপরে গরম হবে, তারপরে ফুলে যাবে, সর্বশেষ ব্যথা হবে। তাহলে প্রথমে লাল, গরম, ফুলে যাওয়া এবং সর্বশেষ ব্যথার মাধ্যমে যে রেসপন্সটা আমরা পাবো সেটাকে বলবো প্রদাহ সারা। সেটাকে আমরা কি বলবো ভাইয়া? সেটাকে আমরা বলবো প্রদাহ সারা। তো এই প্রদাহ সারা বোঝার জন্য এখানে আমার আইটিস থাকবে। তাহলে আমার যকৃতে যদি কি হয়, যকৃত কোষটা যদি লালচে হয়ে যায়, গরম হয়ে যায়, ফুলে হয়ে যায় এবং যকৃতে যদি ব্যথা হয়, তাহলে সেই রোগটাকে আমরা হেপাটাইটিস বলতে পারবো। তাহলে এখন বলো, হেপাটাইটিস হলে কোথায় ব্যথা হবে? পেটে ব্যথা হবে, কারণ আমাদের যকৃতের অবস্থান অ্যাবডোমেনে। মেনিনজাইটিস হলে ব্যথা কোথায় হবে? মাথায় হবে। সাইনোসাইটিস হলে, ফ্রন্টাল সাইনাসে হলে কপালে ব্যথা, ম্যাক্সিলারি সাইনাসে হলে গালে ব্যথা, প্লুরাইটিস হলে বুকে ব্যথা হবে, তাই না? ব্রঙ্কাইটিস হলো বুকের এই জায়গায় ব্যথা হবে। তার মানে যেখানে যেখানে ব্যথা সেই অনুযায়ী আমরা মোটামুটি আইটিসগুলোকে আইডেন্টিফিকেশন করতে পারবো। তো দেখো, এখানে দেখো, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, প্রথমে কি আছে? প্রথমে দেখো, এই যে প্রথমে হচ্ছে ভাইরাস বলতেই রোগ সৃষ্টিকারী বস্তুকে বোঝায়। এই ভাইরাস নিয়ে খুব বিতর্ক আছে, ভাইরাস জীব না জড়। সেক্ষেত্রে আমরা বলি ভাইরাস হচ্ছে একটা সত্তা বা বস্তু। তারপর দেখো, মানুষ, গাছপালা, পশু পাখির বহু রোগ ভাইরাস দ্বারা হয়ে থাকে। এখানে ভাইরাস গঠিত রোগের কিছু সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো। রক্ত পরীক্ষার মাধ্যমে হেপাটাইটিস সি ভাইরাস শনাক্ত করা যায় এবং এর ঔষধের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছিল কে? মার্কিন বিজ্ঞানী হার্ভে জে অল্টার, চার্লস রাইস এবং ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল হকটন। তাহলে এই 3জন বিজ্ঞানী নোবেল পাইছিল কিসের জন্য? হেপাটাইটিস সি এর ঔষধ আবিষ্কারের জন্য। মনে রাখতে পারো এইভাবে, হেপাটাইটিস সি, সি কয় নাম্বার অ্যালফাবেট? 3 নাম্বার। ABC, এর জন্য 3জন বিজ্ঞানী নোবেল পাবে, তাই না? 3টা অক্ষর মানে ABC, 3 নাম্বার অ্যালফাবেটিক্যাল নাম্বারের জন্য 3জন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান।
এইবার দেখো সাধারণত লিভারের প্রদাহকে হেপাটাইটিস বলা হয়। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে যদি লিভার প্রদাহ হয় তাহলে তাকে হেপাটাইটিস বা সংক্ষেপে এই যে হেপাটাইটিস বলা হয়। এটি জন্ডিসের অন্যতম প্রধান কারণ। ঠিক আছে, জন্ডিসে কি উৎপন্ন হয় বলো তো? জন্ডিসে এক্সেসিভ বিলিরুবিন উৎপন্ন হয়, যার কারণে মূত্রের কালারটা গাঢ় হলুদ হয়ে যায়। পৃথিবীর মোট জনসংখ্যার 3%, বাংলাদেশে প্রায় 40% লোকে আক্রান্ত। 85% ক্ষেত্রে এই ভাইরাস লিভারে স্থায়ী আক্রমণ করে তোলে, যা 10 থেকে 15 বছরের মধ্যে জটিলতা দেখায়। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো এর কারণ কি। হেপাটাইটিসের কারণ হচ্ছে মূলত হেপাটাইটিস বি ভাইরাস। এছাড়াও হেপাটাইটিস বি ছাড়াও আরও 4 ধরনের ভাইরাস পাওয়া যায়: হেপাটাইটিস এ, হেপাটাইটিস সি, হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই। সহজে মনে রাখতে গেলে ABCDE মানে ইংলিশের অ্যালফাবেটিক্যালের প্রথম 5টা। হেপাটাইটিস এইচ ভাইরাসকে বলা হয় কি? হেপাটাইটিস এভি। তারপর হেপাটাইটিস এই যে হেপাটাইটিস সি ভাইরাস, এই হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় কি জানো? তুষের আগুন বা নীরব ঘাতক। কারণ এই নীরব ঘাতক মানে বোঝানো, ঘাতক মানে কি জানো? যা তোমাকে হত্যা করে বা যা তোমাকে ধ্বংস করে। নীরব ঘাতক মানে বোঝো তোমার কাছাকাছিই থাকে, তুমি হয়তো ওকে এত গুরুত্ব দিচ্ছ না, মানে তুমি মনে করতেছো ও কেমন কিছু না, ও একটা নর্মাল, কিছু করবে না, কিন্তু আসলে সে তোমাকে একেবারে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে পারে। আর তুষের আগুন, তুষের মধ্যে যদি আগুন লাগে সেটা অনেক ভয়াবহ অর্থে বোঝানো হয়। নর্মালি তুষ খুব শান্তশিষ্ট একটা জিনিস, দেখে মনে হয় ভালো, কিন্তু এর মধ্যে আগুন ধরে গেলে এটা ভয়ানক। তুষের আগুন এটা একটা রূপক অর্থে বোঝানো হচ্ছে, অনেক মারাত্মক অর্থে এটা বোঝানো হচ্ছে। ঠিক আছে, এবং আক্রান্ত রোগী সুচিকিৎসার অভাবে অধিকাংশ সময় কি যায়? মারা যায়। তারপর দেখো হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ই, লিভারে প্রদাহ হয়। স্বাভাবিক, লিভারে তো প্রদাহ হবেই। হেপাটাইটিস মানেই কি? হেপাটাইটিস মানেই তো লিভারের প্রদাহ, তাই না? তারপরে দেখো অধিকাংশ হেপাটাইটিস বি ভাইরাসের আক্রমণ ঘটে। হেপাটাইটিস সি অবশ্য হেপাটাইটিস বি অপেক্ষা বেশি মারাত্মক। মোটামুটি হেপাটাইটিস বিটাই সাধারণত কমন, কিন্তু হেপাটাইটিস সিটা হেপাটাইটিস বি অপেক্ষাও বেশি মারাত্মক। কারণ সে কি? নীরব ঘাতক বা তুষের আগুন আমরা পড়ছিলাম। আচ্ছা, এবার হেপাটাইটিস বি হচ্ছে একটা ডিএনএ ভাইরাস, দ্বিসূত্রক এবং বৃত্তাকার। আমরা গত ক্লাসে একটা পড়ছিলাম না, ডিএনএ ভাইরাস আর আরএনএ ভাইরাস। আমরা তো জানি ভাইরাসে যে নিউক্লিক অ্যাসিড থাকে সেটা একসাথে থাকে না, হয় ডিএনএ থাকবে নতুবা আরএনএ থাকবে। যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে ডিএনএ থাকে তাদেরকে আমরা বলতে পারি ডিএনএ ভাইরাস, আর যে সকল ভাইরাসে নিউক্লিক অ্যাসিড রূপে আরএনএ থাকবে তাদেরকে আমরা কি বলবো? আরএনএ ভাইরাস। তো এখানে একটা জিনিস মনে রাখবা, এই যে হেপাটাইটিসের যে 5টা টাইপ আছে ABCDE, এর মধ্যে হেপাটাইটিস বিটাই শুধু ডিএনএ, বাকি 4টাই কি ভাইরাস? আরএনএ ভাইরাস। এটা একটু কষ্ট করে মনে রাখা যাবে, হেপাটাইটিস বিটা কি? ডিএনএ ভাইরাস, আর বাকি সব আরএনএ ভাইরাস। আচ্ছা, এখন এই হেপাটাইটিসটা কিভাবে হতে পারে? এটা আক্রান্ত মায়ের বুকের দুধ পানের মাধ্যমে শিশু আক্রান্ত হতে পারে। মানে মার যদি হেপাটাইটিস থাকে এবং সেই মার দুধ যদি বাচ্চা পান করে, তাহলে ওই দুধের মাধ্যমে হেপাটাইটিসের ভাইরাসটা মার দেহ থেকে বাচ্চার দেহে সংক্রমিত হতে পারে। তারপরে আক্রান্ত ব্যক্তির ইনজেকশনের সিরিঞ্জের মাধ্যমে সুস্থ ব্যক্তির দেহে এটা আসতে পারে। অনেকে দেখো যে ওই যে মাদক নেয় না, মরফিন, প্যাথেডিন, সিরিঞ্জের মাধ্যমে নেয়। এক সিরিঞ্জ অনেকে ভাগাভাগি করে, ধরো আমি একটু মরফিন নিলাম, আমারটা দিয়ে আরেকজন নিল, আরেকজন নিল, এইভাবে তোমার এই ভাইরাসটা ছড়াতে পারে। এছাড়াও অনিরাপদ যৌন মিলনের মাধ্যমেও ছড়াতে পারে। তাহলে আমরা বলতে পারি হেপাটাইটিস হচ্ছে একটা এসটিডি। ওকে, হেপাটাইটিস একটা কি বলতো? হেপাটাইটিস বি হচ্ছে একটা এসটিডি। এসটিডি মানে কি বোঝো? এটা মানব জীবনের ধারাবাহিকতা, প্রাণীবিজ্ঞানের নবম অধ্যায়ে বিস্তারিত বলা আছে। আমি জাস্ট ফুল অ্যাব্রিভিয়েশনটা করে দিই। এসটিডির ফুল মিনিং হচ্ছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, মানে যে ডিজিজগুলো সেক্সের মাধ্যমে ছড়ায় বা অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে যে রোগগুলো ছড়ায় সেগুলোকে আমরা এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ বলতে পারবো। তাহলে হেপাটাইটিসটা ছড়ায় কিসের মাধ্যমে? মায়ের বুকের দুধ পানের মাধ্যমে, ইনজেকশনের সিরিঞ্জ ভাগাভাগির মাধ্যমে, অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে। খেয়াল করে দেখো, এইডস রোগ পড়ছি না আমরা, এইডসও কিন্তু এইভাবেই ছড়ায়। কারণ কি? এইডসও তো একটা এসটিডি। তারপর আরও 2টা এসটিডি আছে, সিফিলিস আছে, গনোরিয়া আছে, আরও অনেক কিছু আছে, তোমাদের পড়বার সামনে। তো এই সিফিলিস, গনোরিয়া, এইডস, হেপাটাইটিস এগুলো যেহেতু সবাই এসটিডি, তাহলে এগুলার ছড়ানোর মাধ্যমটা একই। 1 নাম্বার ছড়াবে, প্রধানত ছড়ায় অনিরাপদ যৌন মিলনের মাধ্যমে, তারপর ছড়ায় ইনজেকশন ভাগাভাগি বা সিরিঞ্জ ভাগাভাগির মাধ্যমে, আর 3 নাম্বারে মার যদি থাকে মায়ের বুকের দুধ পানের মাধ্যমে এটা ছড়ায়। ঠিক আছে?
আচ্ছা, তো মোটামুটি আমরা এটা পড়লাম। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি, এই দেখো এই যে হেপাটাইটিসের দেখো এই যে 5টা মোটামুটি তোমার সাব ইউনিট বলা আছে, তাই না? যে হেপাটাইটিসের 5টা পার্ট, এই যে এ বি সি ডি ই, ঠিক আছে? তো এখন আমরা একটা জিনিস একটু মনে করার চেষ্টা করো, একটু কষ্ট করো। সেটা হচ্ছে আমরা হেপাটাইটিস ডি এর কারণ হিসাবে ভিরয়েডসকে দায়ী করছিলাম, মনে আছে? ওই যে আমরা 3 নাম্বার ভিডিওতে পড়ছিলাম ভিরিয়ন, নিউক্লিওক্যাপসিড, ভিরয়েডস, তাই না? ভিরয়েডস ছিল কি বলতো? ভিরয়েডস ছিল একটি সংক্রামক আরএনএ। যারা এই ভিরিয়ডের ক্লাসগুলো দেখো নাই, তারা এটা সম্ভবত 4 নাম্বার না, হ্যাঁ 4 নাম্বার ভিডিওতে থাকার কথা, ঠিক আছে? 4 নাম্বার পর্ব, এটা হচ্ছে 7 নাম্বার পর্ব ভাইরাসের। 4 নাম্বার পর্বে খুব সম্ভবত আমি এই ব্যাপারটা নিয়ে বিস্তারিত আলোচনা করছি, তোমরা একটু দেখে নিও। তো এই যে ভিরয়েডস, এই ভিরয়েডসে যে তোমার সংক্রামক আরএনএ ছিল, কিন্তু কোনো প্রোটিন ফাইব্রিল তো ছিল না। তাহলে একটা ভাইরাস যদি সম্পূর্ণ হতে হয়, সেখানে নিউক্লিক অ্যাসিডের পাশাপাশি তো কি দরকার? একটা প্রোটিনের আবরণও দরকার। যেহেতু সেখানে নিউক্লিক অ্যাসিড রূপে আরএনএ ছিল, কিন্তু কোনো প্রোটিন আবরণী ছিল না, তাহলে এটা একটা অসম্পূর্ণ ভাইরাস হবে। এই কারণে ভিরয়েডসে বিজ্ঞানীরা বলছিল হেপাটাইটিস ডি, হেপাটাইটিস ডি এর কারণ হিসাবে বিজ্ঞানীরা ভিরয়েডসকে দায়ী করেন, ঠিক আছে? তারপর হেপাটাইটিস, এইটা একটু কষ্ট করে মনে রাখবা। হেপাটাইটিস এ একটা অ্যান্টারো ভাইরাস, হেপাটাইটিস বি হচ্ছে হেপা ডিএনএ ভাইরাস, হেপাটাইটিস সি ফ্লেবি ভাইরাস, এইটা একটা অসম্পূর্ণ ভাইরাস, এটা একটা ক্যালিসি ভাইরাস। তাহলে পরীক্ষায় এমসিকিউ আসতে পারে, নিচের কোনটি ফ্লেবি ভাইরাস? তোমার হচ্ছে হেপাটাইটিস সি। হেপা ডিএনএ কোনটা? হেপাটাইটিস বি। অসম্পূর্ণ ভাইরাস কোনটা? হেপাটাইটিস ডি। তাহলে এই দেখো, এই যে আমার এই যে হেপাটাইটিস যে বি ভাইরাসটা, এইটাই শুধুমাত্র ডিএনএ ভাইরাস, বাকি সবগুলাই কি আরএনএ। এর আয়তন আছে, এইগুলো এতটা গুরুত্বপূর্ণ না, তাও তুমি যদি চাও একটু দেখতে পারো। আচ্ছা, এইবার দেখো সুপ্তিকাল। এই হেপাটাইটিস বি এর সুপ্তিকালটা ভর্তি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। সুপ্তিকাল মানে তো বোঝো যে হেপাটাইটিস বি এর জীবাণুটা তোমার শরীরে প্রবেশ করার পরপরই তো সে রোগ সৃষ্টি করতে পারবে না। তোমার শরীরে এই ভাইরাসটা প্রবেশ করবে, তারপর আস্তে আস্তে রোগ সৃষ্টি করবে, তাই না? তো যেইটুকু টাইমে সে রোগ সৃষ্টি করবে, এটাকে কি বলা হয়? সুপ্তিকাল। মানে জীবাণু প্রবেশ করার পর যতদিন পর্যন্ত না সেই জীবাণু তার লক্ষণ প্রকাশ করতে সক্ষম, মধ্যবর্তী ওই সময়টিকে বলা হয় সুপ্তিকাল। তো এক এক রোগের ক্ষেত্রে সুপ্তিকাল এক এক রকম। যেমন এইচআইভি ভাইরাসের ক্ষেত্রে সুপ্তিকাল প্রায় 10 থেকে 20 বছর পর্যন্ত হতে পারে। এটা বিশাল ব্যাপার না, 10 বছর তোমার কোনো লক্ষণ থাকবে না। তো হেপাটাইটিস বি এর ক্ষেত্রে এটা 45 থেকে 180 দিন। আচ্ছা, এখানেও যদি দেখো, তুমি দেখো 14 থেকে 28, 14 থেকে 180, 21 থেকে 49, 21 থেকে 56। এখন এখানে একটা মজার জিনিস কি জানো? এগুলা বেশিরভাগই সব 7 দিয়ে বিভাজ্য, 7 দিয়ে বিভাজ্য। দেখো এই 14কে যদি 7 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 2 থেকে 4 সপ্তাহ, তাই না? তারপরে দেখো এইটা কত হবে? 3 থেকে 7 সপ্তাহ। এইটা কত হবে? 3 থেকে 8 সপ্তাহ। এইভাবে তুমি এটা মনে রাখতে পারো। এখন ঘটনা হচ্ছে, এগুলা তো আসলে নেমোনিক্স দিয়ে পড়ার জিনিস না, তুমি জাস্ট একবার একটু দেখো। তুমি চাইলে দিন হিসাবেও মনে রাখতে পারো, মাস হিসাবেও মনে রাখতে পারো, কিন্তু তোমাকে এই কষ্ট করে এই হেপাটাইটিস বি ভাইরাসেরটা একটু কষ্ট করে মুখস্থ করতে হবে, ঠিক আছে ভাইয়া? ওকে। আচ্ছা, এইবার দেখো এই রোগটা মেইনলি প্রবেশ করে কিসের মাধ্যমে? এই রোগটা মেইনলি প্রবেশ করে রক্তের মাধ্যমে, রক্তের মাধ্যমে। ওই যে আমরা মেইনলি যে ট্রান্সপোর্টেশনের মাধ্যমটা তো রক্ত, ব্লাডেই তোমার হেপাটাইটিস বি এর জীবাণুটা বেশি পাওয়া যায়। তারপরে এরা লিভারে যায় এবং লিভারকে আক্রমণ করে। এই ভাইরাস আক্রান্ত হওয়ার প্রথম দিকে কোনো লক্ষণের প্রকাশ পায় না, এটাকে বলা হয় ইনকিউবেশন পিরিয়ড বা সুপ্তিকাল। ওই যে হেপাটাইটিস বি এর ক্ষেত্রে ছিল কত? 45 থেকে 180 দিন। তাহলে যেহেতু সুপ্তিকাল বলছে কত? সুপ্তিকাল বলছে 45 থেকে 180 দিন। তার মানে এখানে আমরা কোন ভাইরাস নিয়ে আলোচনা করতেছি? হেপাটাইটিসের, হেপাটাইটিস বি ভাইরাস নিয়ে আলোচনা করতেছি। এখন দেখো তারপরে তোমার 45 থেকে 100 দিন পর কি কি লক্ষণ প্রকাশ পাবে? ক্রমশ একটু জ্বর জ্বর ভাব আসবে, তারপর মাথা ব্যথা হবে, পেটে ব্যথা হবে, ক্ষুধা মন্দা মানে ক্ষুধা লাগবে না, খাবারে অরুচি হবে, বমি বমি ভাব, নৌশিয়া, তারপর হচ্ছে দুর্বল বোধ, তারপর হচ্ছে পাতলা পায়খানা, ডিসেন্ট্রি হতে পারে, তারপর হাড়ের গিটে গিটে ব্যথা, এইরকম প্রাথমিক লক্ষণগুলা প্রকাশ পেতে পারে। তারপর জন্ডিস যদি হওয়ার সম্ভাবনা আছে, তাহলে পরবর্তীতে প্রস্রাব হলুদ হবে, চোখের অংশ সাদা এবং সমগ্র শরীর
হলুদ দেখায়, এই যে সমগ্র শরীর হলুদ হলুদ বা হলদে হলদে ভাব দেখা যাচ্ছে, এটাই তো মূলত জন্ডিস, তাই না? এটাই মূলত কি জন্ডিস। তা পেটে এবং পায়ে পানি জমা হতে থাকে, আক্রান্ত ব্যক্তি সবসময় অস্বস্তি অনুভব করে, শেষ পর্যন্ত লিভার সিরোসিস মানে লিভারটা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তারপর লিভার ক্যান্সার সহ হেপাটাইটিস বি এবং সি ভাইরাসের সংক্রমণ হতে পারে। তাহলে হেপাটাইটিস বি আর সি লিভারের দুইটা ক্ষতি করে, একটা হচ্ছে লিভার সিরোসিস করে, মানে লিভারের সেলগুলোকে লাইসিস করে ফেলে। হ্যাঁ, লিভারের সেলগুলোকে লাইসিস বা লিভারের সেলগুলো যদি ফেটে যায় তাহলে লিভার সম্পূর্ণরূপে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, তাই তো। আর কি করে, লিভারে ক্যান্সার করে, মানে আমাদের যকৃত কোষে ক্যান্সার সৃষ্টির জন্য দায়ী। তারপর ভিটামিন এই যে বিসি করে, তারপর তোমার রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং এসজিপিটি এর মাত্রাও বৃদ্ধি করে। তারপর এই দুটি পরীক্ষা তো করবে। তারপর তুমি যদি বিলিরুবিন, যেহেতু রক্তে তোমার বিলিরুবিন আর এসজিপিটি বেড়ে গেল, তাহলে যদি বিলিরুবিন টেস্ট করা হয় আর এসজিপিটি টেস্ট করা হয় তাহলে এই দুইটা টেস্ট করার মাধ্যমেই রোগ সঠিকভাবে নির্ণয় করা যায়, তাই না? আর হেপাটাইটিস বি নির্ণয়ের জন্য মূলত পরীক্ষা করতে হয় কোনটা, এই যে এইচবি, এই দেখো এইচবি সারফেস অ্যান্টিজেন পরীক্ষা করতে হয়। এই টেস্টটার নাম কি, এইচবি। এই দেখো এইচবিএস মানে কি সারফেস, এজি মানে হচ্ছে অ্যান্টিজেন, ঠিক আছে? এই পরীক্ষার মাধ্যমে তোমার আমরা কি শনাক্ত করতে পারবো, এই পরীক্ষার মাধ্যমে আমরা হেপাটাইটিস বি রোগটাকে ডায়াগনোসিস করতে পারবো, যে আমরা বুঝতে পারবো যে রোগীর হেপাটাইটিস হয়েছে কিনা, এটা কনফার্মেশন করার জন্য। এবার রোগ প্রকাশ পেলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এই চিকিৎসক হওয়ার জন্যই তোমরা আজকে ক্লাস করতেছো। ভবিষ্যতে তোমরা যখন চিকিৎসক হবা তখন মোটামুটি তোমাদের কাছে রোগীরা যাবে। আচ্ছা, সাধারণত এর কোনো কার্যকরী চিকিৎসা নেই, তবে যদি সুস্থ থাকা যায়, মনে করো যে এটা আসলে পরিপূর্ণভাবে হয়তো ভালো হয় না, কিন্তু কন্ট্রোলে রাখা সম্ভব, অনেকটা ডায়াবেটিক্সের মতো। এর মূল চিকিৎসা হচ্ছে 10 থেকে 15 দিন রোগীকে বিশ্রামে রাখা, মানে বিশ্রামের উপরে কোনো ওষুধ নেই। তাহলে 10 থেকে 12 দিন পূর্ণ বিশ্রামে রাখতে হবে। তারপর গ্লুকোজের শরবত খাওয়ালে মোটামুটি উপকার পাওয়া যাবে। তাহলে গ্লুকোজ জাতীয় খাবার মানে লিকুইড গ্লুকোজটা খাওয়াতে হবে, ওই যে ওরাল গ্লুকোজ পাওয়া যায় না, গ্ল্যাক্সোজ ডি বা এরকম দেখবা গ্লুকোজ কিনতে পাওয়া যায়, ওরাল গ্লুকোজ শরবতের সাথে শরবতের মতো খায়, পানির সাথে গোলায়। তারপর তোমার এই যে ভেষজ কিছু অরহর পাতা, ভুঁই, আমলার পাতা ইত্যাদি রস খাওয়ালেও অনেকে উপকার পাওয়া গেছে। যে গ্রামে তো আগের কালে কোনো ওষুধ টষুধ তেমন ছিল না, ওই কবিরাজি চিকিৎসায় চলতো, তাই না? গাছ লতা পাতা দিয়েই তো ট্রিটমেন্ট করতো। তো এটাও মোটামুটি উপকারী হিসাবে বিজ্ঞানীরা গণ্য করে। এছাড়াও তোমার অ্যামোক্সিসিলিন, মেট্রোনিডাজল, তারপর হচ্ছে ভিটামিন সি প্রভৃতি ওষুধ খাওয়াতে হবে। এগুলো মূলত অ্যান্টিবায়োটিক। মেট্রোর নাম তো শুনছো নাকি, মেট্রোনিডাজল। মেট্রো হচ্ছে যে পেট খারাপ হলে আমরা দেই না, অ্যামোক্সিসিলিন, এই ওষুধগুলো ড্রাগসের নাম আর কি। হ্যাঁ, এগুলো তোমাদের এখন অত বিস্তারিত দরকার নাই। আর আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ কি প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। তো প্রতিরোধ করার জন্য আমার কি দিতে হবে, ভ্যাকসিন দিতে হবে। মানে আমার একটা রোগ হয় নাই, তার আগেই আমি চাচ্ছি এই রোগটা যেন আমার কখনো আর না হয়, তাহলে আমি কি ব্যবস্থা নিব, আমি ভ্যাকসিন দিব। তো হেপাটাইটিস বি এরও তোমার ভ্যাকসিন দিতে হবে। সেই ভ্যাকসিনটার নাম কি, পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন। পেন্টা মানে কি, পেন্টা মানে 5 আর ভ্যালেন্ট মানে বার, তাহলে বোঝাই যাচ্ছে 5 বার দিতে হবে। তাহলে দেখো ভালো করে দেখো, হেপাটাইটিস বি এর পেন্টাভ্যালেন্টের ভ্যাকসিন ডোজ হচ্ছে 4টা। তাহলে ডোজ হচ্ছে 4টা, আরেকটা কি ডোজ জানো, আরেকটা হচ্ছে বুস্টার ডোজ। তাহলে হেপাটাইটিস ভ্যাকসিনের ডোজ কয়টা, হেপাটাইটিসের তোমার ডোজ হচ্ছে 4টা, আরেকটা কি ডোজ, বুস্টার ডোজ। তো ব্যাপারটা হচ্ছে ধরো একটা ভ্যাকসিন তোমাকে আমি দিলাম জানুয়ারি মাসে, ধরো জানুয়ারি 24, হ্যাঁ ধরো জানুয়ারি 24-এ তুমি প্রথম ডোজ নিলা, পরের ডোজ নিবা কবে, পরের ডোজ নিবা ফেব্রুয়ারি 24, তারপরের ডোজ নিবা কবে, মার্চের 24, আর তারপরে ডোজটা নিবা ডিসেম্বর 24। ডোজ 4টার হিসাব করা হলো যে প্রথম 3টা ডোজ হচ্ছে 1 মাস পর পর, প্রথম 3টা ডোজ কি 1 মাস পর পর, মানে ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। আর চতুর্থ ডোজটা হচ্ছে প্রথম ডোজ থেকে 1 বছর পর। প্রথম ডোজটা নিচ্ছিল কি তুমি জানুয়ারিতে না, তার 1 বছর পর কি ডিসেম্বর, তাহলে ডিসেম্বর 24-এ নিব। আর 5 বছর পরে নিব বুস্টার ডোজ, ঠিক আছে? তার মানে 2029 সাল, মানে ডিসেম্বরে তুমি নিলা কি চতুর্থ ডোজ, তার 5 বছর পর, তার মানে ডিসেম্বর 2029-এ নিব কি আমি বুস্টার ডোজ। এই হচ্ছে তোমার হেপাটাইটিস বি
এর ভ্যাকসিনের ডোজ শিডিউল। ঠিক আছে, তাহলে ডোজ কয়টা? 4টা। আর একটা কি ডোজ? বুস্টার ডোজ। তোমরা সবাই বাসায় খোঁজ নিবা যে তোমাদের হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দেওয়া আছে কিনা। অনেকের দেওয়া থাকতে পারে, অনেকের দেওয়া নাও থাকতে পারে। যদি কারো দেওয়া না থাকে মেডিকেলে গিয়ে তোমরা হেপাটাইটিস বি এর ভ্যাকসিনটা দিয়ে আসবা সবাই, ঠিক আছে? এটা লক্ষ্য রাখবা। এই দেখো, এই যে এই ভ্যাকসিন নিলে কি হয়, শরীরে হেপাটাইটিসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে ওঠে। রক্ত পরীক্ষা করে ওই যে এইচবি সারফেস অ্যান্টিজেন টেস্ট করার মাধ্যমে যদি পজিটিভ হয়, মানে এইচবিএসএজি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন যদি পজিটিভ হয়, তাহলে আমরা রোগীকে ধরে নিব আক্রান্ত পজিটিভ এবং তাকে আর ভ্যাকসিন দেওয়া যাবে না। শোনো, স্ক্রিনিং টেস্ট করা হয় ভ্যাকসিন দেওয়ার আগে, বুঝছো? মানে আগে ধরো তুমি হেপাটাইটিস বি এর ভ্যাকসিন নিতে গেলে হাসপাতালে, আগে হাসপাতাল থেকে দেখবে যে তোমার হেপাটাইটিস বি আছে কিনা, আগে তারা টেস্ট করবে। ঠিক আছে, খেয়াল করে দেখবা যারা ভ্যাকসিন নাও নাই, যখন তোমরা ভ্যাকসিন দিতে যাবা তোমার দেখবে একটা টেস্ট করবে, স্ক্রিনিং টেস্ট বলে। ঠিক আছে, ব্লাড টেস্টও করতে দিতে পারে। এইগুলো করে তারা দেখবে যে তোমার আগে কি আছে কিনা, হেপাটাইটিস আছে কিনা। যদি হেপাটাইটিস না থাকে তাহলে তারা তোমাকে কি করবে, হেপাটাইটিস বি এর ভ্যাকসিন দিবে। আর তোমার যদি ইতিমধ্যেই হেপাটাইটিস থেকে থাকে তাহলে কিন্তু আর কোনো ভ্যাকসিন তোমার উপর কাজ করবে না, অর্থাৎ এই কারণে তোমাকে ভ্যাকসিন দেওয়া যাবে না। তাহলে ব্যাপারটা কি বুঝছো? ভ্যাকসিন দিতে হবে, কিন্তু ভ্যাকসিন কিন্তু প্রতিকার না, ভ্যাকসিন হচ্ছে প্রতিরোধ। তার মানে এইটা রোগ হওয়ার আগে দিতে হবে, রোগ হওয়ার পরে ভ্যাকসিন দিয়ে কিন্তু কোনো লাভ নাই। এই কারণে ভ্যাকসিন নেওয়ার পূর্ব শর্ত তোমাকে ওই রোগ থেকে সুস্থ থাকতে হবে। যেহেতু দেখো মা থেকে শিশুতে এই রোগটা ছড়াতে পারে, তাই সাবধান হতে হবে যে প্রেগনেন্সির আগেই মার ব্লাড টেস্ট করে দেখতে হবে মার হেপাটাইটিস আছে কিনা। কারণ মার যদি হেপাটাইটিস থাকে বাচ্চার মধ্যেও হবে, সেক্ষেত্রে সন্তানটা কিছুদিন পরে নিতে হবে। তারপরে কি করতে হবে, রক্ত দেওয়া নেওয়া সাবধান থাকতে হবে। তারপরে আক্রান্ত যেহেতু এটা এসটিডি বা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যৌন মিলন থেকে দূরে থাকতে হবে। সর্বক্ষেত্রে ডিসপোজেবল সিরিঞ্জ, মানে এক সিরিঞ্জ বারবার ব্যবহার করা যাবে না। তারপরে যে আমরা যে সেলুনে যাই চুল দাড়ি কাটানোর জন্য যাই না, সেখানে সবসময় দেখতে হবে নতুন ব্লেড যেন দেয়, তাই না? অনেকে দেখবা মনে করো একটা ব্লেড দিই মনে করো সকাল থেকে বিকাল পর্যন্ত কাটতেছে, এরকম কাটা যাবে না, ব্লেড চেঞ্জ করতে হবে। কারণ রক্তের মাধ্যমে মূলত হেপাটাইটিস বলো, এইচআইভি বলো, এইগুলা কিন্তু মূলত রক্তের মাধ্যমেই ছড়ায়। তারপর এই যে ব্যক্তিগত টয়লেট্রিজ সামগ্রী যেমন টুথব্রাশ, রেজার, নেইল, এগুলা একজনেরটা আরেকজন ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। তো এইখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আছে, দেখো এই গুরুত্বপূর্ণ এমসিকিউটা হচ্ছে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই হচ্ছে পানিবাহিত, আর বাকিরা সব রক্তের মাধ্যমে ছড়ায়। তাহলে হেপাটাইটিস বি, সি আর হেপাটাইটিস ডি এই তিনটা ছড়ায় হচ্ছে ব্লাডের মাধ্যমে, কিন্তু হেপাটাইটিস এ আর ই এই দুইটা কিন্তু পানিবাহিত। এই দুইটা কি বলো তো ভাইয়া? পানিবাহিত। তাহলে হেপাটাইটিস এ আর হেপাটাইটিস ই ছড়ায় মূলত পানির মাধ্যমে। ছড়ায় কিসের মাধ্যমে? পানির মাধ্যমে। তো মোটামুটি আমরা হেপাটাইটিস শব্দটা তো পড়ে ফেললাম নাকি? তো আমাদের হেপাটাইটিস ক্লিয়ার। আসো এবার আমরা ডেঙ্গুটা পড়ি। ডেঙ্গু আসলে কি জানো? ডেঙ্গু তো মোটামুটি তোমরা সবাই কম বেশি জানো। ডেঙ্গুর প্রকৃত উচ্চারণ হচ্ছে ডেঙ্গি। এটা হচ্ছে একটা ভাইরাস গঠিত রোগ, এর জীবাণুর নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। এই ফ্ল্যাভি ভাইরাস আমরা আরও অনেক জায়গায় পড়ছিলাম, তাই না? জিকা ভাইরাস হচ্ছে একটা ফ্ল্যাভি ভাইরাস। তারপর হচ্ছে তোমার হেপাটাইটিস সি এর কারণ হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস। আচ্ছা, এইটা হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এর বাহক হচ্ছে এডিস অ্যাজিপ্টি এবং এডিস অ্যালবোপিক্টাস নামক মশকি, হ্যাঁ, নট মশা। এই যে মশকি বা স্ত্রী মশা, আর এর পোষক দেহ হচ্ছে মানুষ, কারণ এগুলো তো প্যারাসাইট বা পরজীবী, তাই না? তো প্যারাসাইট বা পরজীবীর তো একটা পোষক দেহ দরকার। তাহলে মোটামুটি ডেঙ্গু থেকে আমরা যেটা জানলাম, ডেঙ্গুর প্রকৃত উচ্চারণ ডেঙ্গি। এটা একটা ভাইরাস গঠিত রোগ, ভাইরাসের নাম হচ্ছে ফ্ল্যাভি ভাইরাস এবং এর একটা আরএনএ ভাইরাস। ওকে, আচ্ছা। সারা বিশ্বে প্রায় 10 কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়, লক্ষাধিক লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যায়। তাহলে মোটামুটি লক্ষাধিক লোক যদি একটা রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে এই রোগটা বুঝতে আমাদের কি বাকি আছে? এই রোগটা কি মারাত্মক একটা রোগ না? এই রোগটা অত্যন্ত মারাত্মক। আচ্ছা, এই রোগের লক্ষণ দেখো। প্রথমে হচ্ছে সাধারণ ডেঙ্গু জ্বর। সাধারণ ডেঙ্গু জ্বরে কি হয়? প্রথমে শীত শীত ভাব হয়ে হঠাৎ প্রচণ্ড জ্বর দেখা দেয়। মানে প্রথমে একটু শীত শীত লাগে, তারপর হঠাৎ প্রচণ্ড জ্বর, এবং এই জ্বরের তাপমাত্রা হতে পারে কত? 103 থেকে 105 ডিগ্রি
ফারেনহাইট হতে পারে না, অনেক বেশি। ম্যালেরিয়া ছিল কিন্তু 104 থেকে 106, আমরা একটু পরে ম্যালেরিয়াও পড়বো। তাহলে 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। তবে 19শে জুলাই পরবর্তী ডেঙ্গু 102 ডিগ্রির উপরে ওঠে না, এটা মোটামুটি একটা ভালো। আচ্ছা, সম্ভবত জীবাণু নতুন কোনো প্রকরণ ছিল বা ভ্যারিয়েন্ট আসার কারণে জ্বরের টেম্পারেচারটা একটু কমে গেছে। আচ্ছা, তারপর দেখো স্ত্রী ডেঙ্গু মশা, আসলে ডেঙ্গু মশা না, স্ত্রী ওই যে এডিস অ্যাজিপ্টি আর এডিস অ্যালবোপিক্টাস মশাকে কামড়ানোর 2 থেকে 7 দিন পরে জ্বর দেখা যায়। মানে এটাকে আমরা বলতে পারি তাহলে ডেঙ্গুর সুপ্তিকাল, তাই না? ওই যে হ্যাপাটাইটিস বির যেমন সুপ্তিকাল ছিল 45 থেকে 180 দিন, অর্থাৎ হ্যাপাটাইটিস বি ভাইরাস প্রবেশ করার 45 থেকে 180 দিন পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ পায় না। তো ডেঙ্গুর ক্ষেত্রে 2 থেকে 7 দিন পর্যন্ত কোনো লক্ষণ প্রকাশ পায় না। এরপরে কি হয়? তীব্র মাথা ব্যথা, চোখের পেছনে ব্যথা, পেট ব্যথা, কপাল ব্যথা, গলা ব্যথা, মানে প্রচুর খালি ব্যথা ব্যথা, মাংসপেশিতে ব্যথা, পিঠে ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাড়ের জোড়ায় জোড়ায় ব্যথা, মেরুদণ্ডে ব্যথা সহ কোমরে ব্যথা হচ্ছে এই রোগের বিশেষ লক্ষণ। মেরুদণ্ড চিনো তো, আমাদের এই যে স্পাইনাল কলাম যেটা, হ্যাঁ, এইটা হচ্ছে মূলত কি মেরুদণ্ড বা শিরদাঁড়া বা নীলদাঁড়া। তো এইখানে হচ্ছে প্রচুর ব্যথা হয়, এখানে হাড্ডিতে প্রচুর ব্যথা হয়। এই নামটা হচ্ছে ব্রেকবোন ফিভার। ডেঙ্গু শব্দটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ, ওকে? ডেঙ্গুটা হচ্ছে একটা স্প্যানিশ শব্দ যার অর্থ হচ্ছে ব্রেকবোন ফিভার, অর্থাৎ হাড় ভাঙা ব্যথা। মানে তোমার হাড্ডি ভাঙলে যে পরিমাণ ব্যথা হয় না, ডেঙ্গু জ্বর হলে ব্যথাটা ওইরকম মনে হয়, যে মনে হচ্ছে হাড্ডিগুলো সব ভেঙে যাচ্ছে। তো সেখান থেকেই এর নাম আসছে ডেঙ্গু, ওকে, বা ডেঙ্গি বা ডেঙ্গু। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবেই হাড় ভাঙা ব্যথা, তাহলে মেরুদণ্ডে ব্যথা হবে, হাড্ডিতে ব্যথা হবে, এটাই তো এই রোগের বিশেষ লক্ষণ, তাই না? এছাড়াও তোমার বমি বমি ভাব, তারপর খাবারে অরুচি হতে পারে। যদি মারাত্মক পর্যায়ে পৌঁছায় তখন ইন্টারনাল ব্লিডিং হতে পারে, হ্যাঁ, ব্লিডিং বা রক্তক্ষরণ হতে পারে। এটা নর্মালের ক্ষেত্রে হবে না, একটু জটিল পর্যায়ে গেলে তোমার ব্লিডিং হতে পারে। এবার দেখো ডেঙ্গুর তোমার অনেকগুলো প্রকারভেদের মধ্যে তো আমরা পড়লাম 3টা প্রকার আছে, তাই না? একটা হচ্ছে কি বলতো, সাধারণ ডেঙ্গু জ্বর একটা। আচ্ছা, তো আমরা সাধারণ ডেঙ্গু জ্বরে কি কি দেখলাম বলো তো? সাধারণ ডেঙ্গু জ্বরে তোমার সাধারণ ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো তো আমরা মোটামুটি পড়লাম। আচ্ছা, এখন আমরা যে রোগটা পড়বো সেটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু জ্বর, আর কি বলতো, ডেঙ্গু শক সিনড্রোম। তাহলে ডেঙ্গু মূলত 3 প্রকার হয়, একটা হচ্ছে সাধারণ ডেঙ্গু, আরেকটা হচ্ছে হেমোরেজিক ডেঙ্গু, আরেকটাকে আমরা কি বলতে পারি বলো? আরেকটাকে আমরা বলতে পারি হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম। তো হেমোরেজিক কি হয়? সাধারণ ডেঙ্গু জ্বরটা যখন তোমার একটু জটিল দিকে মুভ করে তখন সেটাকে আমরা বলবো হেমোরেজিক ডেঙ্গু জ্বর। এতে সাধারণত কয়েকদিন পর রোগীর নাক, মুখ এবং দাঁতের মাড়ি এবং ত্বকের নিচে কি হতে দেখা যায়? রক্তক্ষরণ বা ব্লিডিং হতে দেখা যায়। এছাড়াও মনে করো পায়খানার সাথে তোমার রক্ত যেতে পারে, রক্ত বমি হতে পারে, চোখের কোণায় রক্ত জমতে পারে এবং এখানে রোগীর অনুচক্রিকা বা প্লেটিলেট ভীষণ হ্রাস পায়। তোমরা কি জানো আমাদের প্রতি ঘন মিলিমিটারে কতটুকু প্লেটিলেট বা অনুচক্রিকা থাকা দরকার? 2.5 থেকে 4 লাখ, কোনো কোনো জায়গায় আছে 2.5 থেকে 5 লাখ। তো এইখানে প্লেটিলেটের সংখ্যা 1.5 লাখেরও নিচে নেমে চলে যেতে পারে, ঠিক আছে? এবং রক্ত জমাট বাঁধতে পারে না, কারণ রক্ত অনুচক্রিকার কাজ কি বলো তো ভাইয়া? অনুচক্রিকার কাজ কি? প্লেটলেটসের কাজ কি? রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। তো যদি প্লেটলেটসের পরিমাণ নর্মাল ছিল কত, প্রায় 4 লাখ বা 5 লাখের মতো, তো 4-5 লাখ থেকে যখন এটা 1.5 লাখের নিচে কমে যাবে তখন কি অনুচক্রিকা কমে গেল না? আর অনুচক্রিকা কমে গেলে কি রক্ত জমাট তো ধীরে ধীরে বাঁধবে বা বাঁধার পরিমাণটা কমে যাবে, এবং সঠিক চিকিৎসা যদি সঠিক সময় নেওয়া না যায় রোগীর কি ঘটতে পারে? মৃত্যু ঘটতে পারে। কারণ এত পরিমাণ ব্লিডিং হচ্ছে, মানে মুখ দিয়ে রক্ত, নাক দিয়ে রক্ত, চোখের কোণায় রক্ত জমাট বেঁধে আছে, পায়খানা দিয়ে রক্ত, সব জায়গা দিয়ে যদি রক্ত বের হয়ে যায় তো মানুষ তো রক্ত শূন্যতা একসময় মারা যাবে, এটাই খুব নর্মাল ঘটনা। আর ডেঙ্গু শক সিনড্রোমে কি হতে পারে? হোমো কনসেন্ট্রেশন ঘটতে পারে। আচ্ছা, এই 3 ধরনের মধ্যে হেমোরেজিক ডেঙ্গু আর ডেঙ্গু শক সিনড্রোমটা অত্যন্ত মারাত্মক। দেখো সাধারণ ডেঙ্গু জ্বরে কিন্তু মানুষের মৃত্যুর ঝুঁকি খুব কম থাকে, কিন্তু এই হেমোরেজিক আর ডেঙ্গু শক সিনড্রোমে মানুষ মারা যেতে পারে, ঠিক আছে? তো এখন আসো রোগটা ডায়াগনোসিস করতে হবে, যে কিভাবে আমরা এই রোগটাকে শনাক্ত করব, যে আমরা আসলে বুঝতে পারবো যে তোমার তুমি ডেঙ্গু দ্বারা আক্রান্ত নাকি তোমার ডেঙ্গু হয়েছে। এটা বোঝার তো একটা আলামত লাগবে, একটা সিমটমস থাকা লাগবে। সেই সিমটমসটা হচ্ছে সেরোলজি বা সিরাম পরীক্ষার মাধ্যমে। যদি আমাদের রক্তে NSI পাওয়া যায়
অথবা আইজিজি এবং আইজিএম। এই আইজি মানে কি জানো? ইমিউনোগ্লোবিন। আমাদের যে শরীরে অ্যান্টিবডি আছে না, অ্যান্টিবডি কি জানো? অ্যান্টিবডি হচ্ছে শরীরে যদি অ্যান্টিজেন প্রবেশ করে, সেই অ্যান্টিজেনকে ধ্বংস করার জন্য যে প্রোটিনধর্মী রাসায়নিক পদার্থ আমাদের দেহে তৈরি হয় তাকে কি বলা হয়? অ্যান্টিবডি বলা হয়। তাহলে অ্যান্টিবডি কি? শরীরে অ্যান্টিজেন প্রবিষ্ট হলে তাকে ধ্বংসকারী যে প্রোটিনধর্মী রাসায়নিক পদার্থ আমার দেহ থেকে নিঃসৃত হয় তাকে কি বলে? অ্যান্টিবডি বলা হয়। তো এই অ্যান্টিবডি 5 প্রকার আছে। এই অ্যান্টিবডিগুলোকে সংক্ষেপে আইজি দিয়ে প্রকাশ করা হয়। হ্যাঁ, এই ইমিউনোগ্লোবিন দিয়ে প্রকাশ করা হয়। এরকম 5 ধরনের অ্যান্টিবডি থাকে: ইমিউনোগ্লোবিন জি, ইমিউনোগ্লোবিন এ, ইমিউনোগ্লোবিন এম, ইমিউনোগ্লোবিন ই আর ইমিউনোগ্লোবিন ডি। সংক্ষেপে আমি বলি গ্যামেট। ঠিক আছে, সংক্ষেপে আমরা কি বলি? সংক্ষেপে আমরা বলি জি এ এম ই ডি, গ্যামেট। হ্যাঁ, তো এর মধ্যে 2টা অ্যান্টিবডি, যেমন আইজিজি আর আইজিএ, মানে এইটা আর এইটা, এই 2টা কি যায়? অ্যান্টিবডি উপস্থিতি থাকতে পারে, অথবা তীব্র সংক্রমিত হলে অ্যান্টিবডির পরিমাণ 4 গুণ বেড়ে যেতে পারে। এই অ্যান্টিবডি আসলে বাড়ে কেন? যদি অ্যান্টিজেন বাড়ে তাহলে বুঝতে পারতেছো, অ্যান্টিবডি মানে কি? তুমি পুলিশের সাথে তুলনা করো। তোমার বাসার সামনে যদি দেখো হঠাৎ করে 4 গাড়ি পুলিশ আছে, তাহলে কোনো না কোনো ঝামেলা হয়েছে, এখানে হয় কোনো ছিনতাই হয়েছে, অথবা খুন হয়েছে, বা কোনো একটা দুর্ঘটনা ঘটছে, এ কারণে তো পুলিশ আসছে। তো অ্যান্টিবডি যখন বেড়ে যায় তার মানে এটা অবশ্যই ভালো না, এটা অবশ্যই খারাপ কিছু ইন্ডিকেট করে। প্লেটিলেট পরীক্ষায় যে আমি তোমাকে বলছিলাম, অণুচক্রিকার সংখ্যা প্রতি ঘন মিলিমিটারে 1.5 লাখের নিচে নেমে আসতে পারে। তারপর সেল কালচার, অনেক সময় যে আমরা আরবিসিকে বা রক্তকণিকা কালচার করেও যদি ভাইরাস শনাক্ত করে ফেলতে পারে, ওই যে ফ্ল্যাবি ভাইরাস যেটা, তাহলে মোটামুটি বুঝতেই পারবো যে সে ডেঙ্গুতে আক্রান্ত। আচ্ছা, এবার আসো প্রতিকার বা চিকিৎসা। এখন ধরো তোমার ডেঙ্গু হয়েছে, এখন ডেঙ্গু হলে লক্ষণটা কী ছিল বলো তো? ব্যথা নাকি? ব্রেকবোন ফিভার মানে হাড্ডিতে ব্যথা, হাড় ভাঙা ব্যথা। তো ব্যথা কমানোর জন্য একটা জনপ্রিয় এনএসএআইডি আছে। এনএসএআইডি মানে কি বুঝছো? নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস। হ্যাঁ, এগুলো তোমরা মেডিকেলে গেলে বিস্তারিত পড়তে পারবে। এগুলো হচ্ছে পেইন কিলার হিসাবে আমরা ইউজ করি। অ্যানালজেসিক ড্রাগ, পেইন কিলার, মানে এটা আমাদের ব্যথা কমায়। ঠিক আছে, তো এখন এর মধ্যে অ্যাসপিরিন ওষুধটা খুব মারাত্মক। অ্যাসপিরিনের নাম তোমরা শুনছো, কিন্তু ডেঙ্গু রোগে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসপিরিন দেওয়া যাবে না। কেন যাবে না? কারণ এই অ্যাসপিরিন দিলে এদের মারাত্মক পরিণতি দেখা যেতে পারে। তাই অ্যাসপিরিন জাতীয় ওষুধ দেওয়া যাবে না। তাদেরকে কি করতে হবে? প্যারাসিটামল দিতে হবে। কি দিতে হবে? প্যারাসিটামল দিতে হবে। তাহলে ডেঙ্গু রোগীদের ব্যথা কমানোর জন্য আমি নর্মাল রোগীকে যেমন কি দিতে পারতাম? অ্যাসপিরিন দিতে পারতাম। আমরা ডেঙ্গু বা ডেঙ্গি রোগে আক্রান্ত ব্যক্তিকে অ্যাসপিরিন দিতে পারবো না, বরং সেক্ষেত্রে ব্যথা কমানোর জন্য আমরা প্যারাসিটামল দিব। ঠিক আছে, কারণ অ্যাসপিরিন দিলে অ্যাসপিরিন আরও ব্লিডিং বাড়াই যেতে পারে। এমনি হেমোরেজিক ডেঙ্গু জ্বরে ওর ব্লিডিং হচ্ছে, তাই না? তুমি যদি অ্যাসপিরিন দাও, ব্লিডিং আরও বেড়ে গেল, তাকে মৃত্যুর দিকে তুমি আরও ঝুঁকাই দিলা। ব্যাপারটা অনেকটা এরকম। এছাড়া রক্তের সাম্যতা ফেরানোর জন্য প্ল্যাটিলেট দিতে হয়। রোগীকে প্রচুর পানি, ফলের রস এবং তরল খাবার দিতে হবে। মাথায় পানি ঢালতে হবে, গায়ের ঘাম মুছে দিতে হবে, ভেজা কাপড়ে স্পঞ্জ দিয়ে দিতে হবে। তারপর এই যে মোটামুটি হাসপাতালে নিতে হবে, তাই না? তো এখন ডেঙ্গু থেকে বাঁচার উপায় কি বলো তো? ডেঙ্গু থেকে বাঁচার জন্য ডেঙ্গু মশা নিধন করতে হবে। এখন এই ডেঙ্গু মশা কোথায় জন্মায় বলো তো? অপরিষ্কার জায়গায় কি ডেঙ্গু মশা ডিম পারে না। ডেঙ্গু মশা কিন্তু মোটামুটি পরিষ্কার জায়গা, যেমন তোমার এসি যেখানে পানি জমে, এসির পানি, তারপর তোমার যেখানে ফ্রিজের পানি, তারপরে বিভিন্ন জায়গায় যেখানে পানি জমে ওইখানেই দেখবা এডিস অ্যাডজিপ্টি বা এডিস অ্যালবোপিক্টাস মশকিগুলো ডিম পারে। তো এই কারণে বাসার ঝোপঝাড়, তারপর হচ্ছে এসি, ফ্যান তো না, এসি, ফ্রিজ, তারপর ইলেকট্রিক যেখান থেকে পানি জমতে পারে, তারপর ঘরের কোনায় ধরো বৃষ্টি হলে কিছু পানি জমে থাকে, এই ঘরের চারপাশ পরিষ্কার রাখতে হবে যেন এডিস মশকিগুলো সেখানে ডিম পাড়তে না পারে। এবং এই মানে ডেঙ্গুর যে মশকিগুলো, এগুলো কিন্তু মূলত দিনের বেলা বেশি কামড়ায়। এই কারণে মশারির মধ্যে থাকতে হবে। হ্যাঁ, বেশি সময় মশারির মধ্যে থাকার অভ্যাস করতে হবে। অনেকে দেখবা তোমরা মশারির মধ্যে থাকতে চাও না, গরম লাগে নাকি? তোমরা রাখবা গরম থেকে, মানে গরম তো লাগবেই, কিন্তু ডেঙ্গু হলে কিন্তু ঝামেলা, মরেও যেতে পারো তুমি। অর্থাৎ মশারির ভিতরে থাকার অভ্যাস করা লাগবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো ডেঙ্গু জ্বরের সিমটমসগুলো একবারে যদি দেখানো হয়, যে হেডেক মানে কি? এক মানে কি বোঝো?
কোনো কিছুর লাস্টে যদি এক থাকে তার মানে হচ্ছে ব্যথা। এক মানে কি ব্যথা, তো হেডেক মানে মাথা ব্যথা, আই পেইন, এই যে মাসেল এক মানে বুঝছো, মাসেলে পেইন, তারপর জয়েন্ট পেইন, তারপর তোমার ব্যাক পেইন ওই যে হাড় ভাঙা জ্বর বা মেরুদণ্ডে ব্যথা হবে ওটা হচ্ছে ব্যাক পেইন। তারপরে তোমার র্যাশ উঠতে পারে। হ্যাঁ, এইবার দেখো যে কোনো ভাইরাস আসলে কিভাবে ট্রান্সমিট করে, মানে কিভাবে আসলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়াতে পারে। যদি আমরা একটু সহজভাবে দেখার চেষ্টা করি, সেক্সুয়াল মানে বুঝছো তো যৌন মিলন, যেটা একটা ছেলের সাথে একটা মেয়ের যৌন মিলন। তারপর আছে হোমোসেক্সুয়াল মানে বুঝো ছেলে ছেলে এবং মেয়ে মেয়ে, এভাবে ভাইরাস ছড়াতে পারে। মাদার টু চাইল্ড মানে মার দেহ থেকে বাচ্চার দেহে, অমরার মাধ্যমেও যেতে পারে, পরে বাচ্চাকে দুধ পান করানোর মাধ্যমেও যেতে পারে। তারপর কি এই যে সিরিঞ্জ, নিডেলস অ্যান্ড ইকুইপমেন্টস, যে এক সিরিঞ্জ যদি ভাগাভাগি করে তাহলে হতে পারে। ব্লাড ট্রান্সফিউশনের মাধ্যমে হতে পারে। মনে করো যে একটা রোগী এইচআইভিতে আক্রান্ত, কোনো কারণে তুমি না বুঝে তার কাছ থেকে রক্ত নিলা। এখন তুমি বলতে পারো যে রোগী এইডসে আক্রান্ত সে আমাকে রক্ত দিবে কেন? সেও হয়তো না বুঝে দিছে, কারণ এইডসের জীবাণু তো 10 বছর পর্যন্ত সুপ্তিকাল থাকে। তো ওর মধ্যে ধরো সপ্তম বা অষ্টম বছরে সে তোমাকে রক্ত দিছে, আর সে তো আর জানতো না যে তার এইডস আছে, জানলে তো তোমার দিত না। এ কারণে ব্লাড নেওয়ার আগে অবশ্যই দাতার ব্লাড টেস্ট করে নিতে হবে সে তার কোনো রোগ টোগ আছে কিনা। তারপরে যে নিউরোসিক ইনজুরির মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তো আচ্ছা, এটা গেল হচ্ছে আমাদের ভাইরাস থেকে বাঁচার উপায়। আচ্ছা, এখন দেখো মশা কামড়াতে না পারে, ওই যে ডেঙ্গুর ক্ষেত্রে কি কি করা দরকার যেন মশা কামড়াতে না পারে সেই ব্যবস্থা নেওয়া। তারপর এই মশা ময়লা পানিতে জন্মায় না, বাড়ির আশেপাশের বিভিন্ন কন্টেইনার যেমন ফুলের টব, ভাঙা হাঁড়ি পাতিল, ডাবের খোসা, ড্রাম ইত্যাদির মধ্যে যে পরিষ্কার পানি সঞ্চিত থাকে, এই পরিষ্কার পানিতেই কি করে মশকিগুলা ডিম পাড়ে। তো বাসার আশপাশ পরিষ্কার রাখতে হবে, কোথাও পানি জমতে দেওয়া যাবে না। এডিস মশা গড়ে কতদিন বাঁচে? 21 দিন বাঁচে। তাই একই সাথে লার্ভা এবং পূর্ণাঙ্গ মশা নিধনের জন্য কি করতে হবে? পতঙ্গনাশক স্প্রে করতে হবে। ওই ম্যালেরিয়ার কন্ট্রোল, ডেঙ্গুর কন্ট্রোল, জিকার কন্ট্রোল, চিকুনগুনিয়ার কন্ট্রোল অনেকটা একই রকম, মানে মশকের হাত থেকে তোমাকে নিজেকে আত্মরক্ষা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এইবার আসো এই অধ্যায়ের আমাদের লাস্ট টপিকস, সেটা কি বলতো? সেটা হচ্ছে তোমার পেঁপের রিং স্পট বা মোজাইক রোগ। আমরা এই অধ্যায়ের শুরুতে ভাইরাসের পড়ছিলাম না তামাক গাছের মোজাইক রোগ, টোবাকো মোজাইক ভাইরাস। এখন আমরা পড়ব হচ্ছে পেঁপের রিং স্পট বা কি মোজাইক রোগ। এটার নাম দেখি বোঝা যাচ্ছে রোগটা কীরকম হবে। পেঁপের রিং মানে কি গোলাকার, স্পট মানে বৃত্তাকার কিছু স্পট থাকবে। এগুলো এত গুরুত্বপূর্ণ না, তারপরে আমরা একটু পড়ব। পৃথিবীর অনেক দেশে অর্থকারী ফসল হিসাবে পেঁপের চাষ হয়, বাংলাদেশেও পেঁপে একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। পেঁপের রোগবালাই যদি অপেক্ষাকৃত কম হয়, কখনো কখনো খেতে নষ্ট হতে পারে। এই যে পেঁপের সবচেয়ে ক্ষতিকর রোগ হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ, রিং স্পট। বাংলাদেশ সহ তোমার ভারত, থাইল্যান্ড, ফিলিপাইনে এই রোগের প্রাদুর্ভাব বেশি। এছাড়াও দক্ষিণ আমেরিকার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা, হাওয়াই, টেক্সাস সহ বেশ কয়েকটি অঞ্চলে। মোটামুটি তো বুঝছো এগুলো রিডিং। আচ্ছা, উদ্ভিদ রোগ তত্ত্ববিদ জেনসন 1949 সালে এই রোগের নামকরণ করেন। নাম দেন কি? রিং স্পট। ঠিক আছে, আচ্ছা, তো এইখান থেকে দেখো এই রোগের কারণটা কি। এই ভাইরাস দ্বারা যেহেতু হয় যে পাপাইয়া রিং স্পট ভাইরাস বা পাপাইয়া রিং স্পট ভাইরাস, PRSV নামে পরিচিত। এর গণ হচ্ছে পটি ভাইরাস। এইগুলো পড়বা। এই ভাইরাসটার আকৃতি দণ্ডাকার, এগুলো দরকার নেই। সাধারণত এই ভাইরাস কুমড়া জাতীয় উদ্ভিদেও মোজাইক রোগ সৃষ্টি করতে পারে, মানে পেঁপেতেও করে, কুমড়াতেও করে। এটা হচ্ছে একটা কি ভাইরাস? এটা একটা RNA ভাইরাস। এই ভাইরাসের কোনো আবরণী নেই, মানে ক্যাপসিডের উপরে কোনো পেপ্লোমিয়ার বা লিপিডের কোনো স্তর নেই। এটার দুইটা প্রকরণ পাওয়া যায়, একটা হচ্ছে P টাইপ আর একটা হচ্ছে W টাইপ। ঠিক আছে, আচ্ছা, তো এটা মোটামুটি। এখন এই রোগের বাহক কি? এই রোগের বাহক হচ্ছে জাপ পোকা এবং সাদা মাছি। তারপর দেওয়া আছে মেলন এফিড। এখন মেডিকেল ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসছিল, জানো? মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল কি, যে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল পেঁপের রিং স্পটটা ছড়ায় কিসের মাধ্যমে? তো এরকম বাংলায় বলে দিছিল এফিড। হ্যাঁ, তো এখন আমরা হয় কি সাধারণত যখন বই পড়ি তখন দেখবা শুধু বাংলাটাই পড়ে যায়, তাই না? জাপ পোকা আর কি সাদা মাছি। তাহলে আমরা যদি বলি যে জাপ পোকা এবং সাদা মাছি দ্বারা
পেঁপে গাছে রিং স্পট ভাইরাস কি হয়, সংক্রমিত হয়। আমরা তো সবাই এইভাবেই পড়ি নাকি, কিন্তু আমাদেরকে একটু ইংলিশটাও পড়তে হবে। হ্যাঁ, এই যে মেলন এফিড, এফিড, হ্যাঁ এই এফিডটা কিন্তু মেডিকেলে আসছিল, তো এফিডটা ইংলিশে না দিয়ে এভাবে বাংলায় দিছিল। ওকে, তাহলে জাপ পোকা, সাদামাছি বা ইংলিশে মেলন এফিড দ্বারা এটা রিং স্পট ভাইরাসটা সংক্রমিত হয়। কোনো আক্রান্ত উদ্ভিদ থেকে জাপ পোকা খাদ্য গ্রহণ করলে 15 সেকেন্ডের মধ্যে ভাইরাসটা পোকার দেহে চলে আসে। সাথে সাথে যদি সুস্থ উদ্ভিদে বসে ওই ভাইরাসটাকে, ওই যে পরাগায়নে যেমন পরাগরেণু এক ফুল থেকে আরেক ফুলে বহন করে নিয়ে যায়, এই ভাইরাসটাকে নিয়ে বহন করে যায়। ঠিক আছে, তারপরে মোটামুটি পেঁপে দ্রুত ছড়ায়, 4 মাসের মধ্যে ছড়ায়। এবার আসো রোগের লক্ষণ। দেখো এখানে ওরা সুন্দর করে একটা কথা বলছে, কথাটা কি বলো তো? দেখো সুন্দর করে বলছে, রোগের নাম থেকেই অনুমান করা যায় রিং অর্থ বৃত্ত, স্পট অর্থ দাগ, অর্থাৎ বৃত্তাকার দাগ। অর্থ কি? বৃত্তাকার দাগ। তাহলে দাগের প্রকৃতি হচ্ছে কেন্দ্রাভিমুখী, মানে কেন্দ্রের দিকে এরকম দাগ দাগ থাকবে। উদ্ভিদ জন্মের সাথে সাথে এই রোগের সংক্রমণ ঘটতে পারে। সংক্রমণের 30 থেকে 40 দিনের মধ্যে প্রথম লক্ষণ প্রকাশ পায়। তারপর ক্লোরোপ্লাস্ট সেটা নষ্ট হয়ে গিয়ে পাতাটা কি হয়ে যাবে, হলদে সবুজ মোজাইকের মতো দাগ পড়বে। তারপর কাণ্ড পাতার বোটায় তৈলাক্ত বা সিক্ত রিং স্পট হবে। অপেক্ষাকৃত কম বয়সের পাতায় দেখা যাবে। আক্রমণ প্রকট হলে পাতায় বহু পরিমাণে মোজাইক সৃষ্টি হবে। পাতার আকৃতিতে ছোট এবং কুঁকড়ে যাবে। দেখো এগুলো হচ্ছে ওই যে রিডিং পড়ছো না তোমরা, অনেকটা রিডিংয়ের মতো সেই। হ্যাঁ, এই যে পেঁপে হলুদ হয়ে যাবে, রিং স্পট লক্ষণ প্রকাশিত হবে, আকার ছোট হবে, অনেক সময় পুষ্ট হওয়ার আগেই কি যাবে, ঝরে যাবে। পেঁপের মিষ্টতা এবং পেপেইন হ্রাস পায়। ফলন শতকরা 90% পর্যন্ত কি পেতে পারে, হ্রাস পেতে পারে। মানে কোনো কৃষকের ফসল খেতে যদি পেঁপে পাপাইয়া রিং স্পট ভাইরাস বা পেঁপে রিং স্পট ভাইরাস হয়, তাহলে ফলন 90% হ্রাস পাবে। মানে কৃষকের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এখন প্রতিকার কি? প্রতিকার হচ্ছে জমিতে রোগের লক্ষণ প্রকাশ পেলে সাথে সাথেই রোগাক্রান্ত গাছ উঠিয়ে মাটি চাপা দিয়ে দিতে হবে অথবা পুড়িয়ে ফেলতে হবে। ঠিক আছে, ভালো জিনিস মানে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। গোয়ালে গরু থাকবে না তাও ভালো নাকি, মনে করো পেঁপে হবে না তাও ভালো, কিন্তু সেই পেঁপে যেন কিসে আক্রান্ত না হয়, সেই পেঁপে যেন তোমার রিং স্পট ভাইরাসে আক্রান্ত না হয়। যদি ইনিশিয়ালি কিছু রিং স্পটে আক্রান্ত পেঁপে পাই, সেটাকে আমরা মাটি চাপা দিয়ে ফেলবো প্রথমেই। আচ্ছা, তারপরে এই দেখো, তারপর হচ্ছে এই যে পুরা জমি গাছ সহ ঢেকে দিতে হবে, যেমন এফিড নামক পতঙ্গ দ্বারা নতুন গাছ আক্রান্ত না হয়। মনে করো এই যে পেঁপের গাছের উপরে আমরা একটা নেট বসাই দিব, যেন ওই জাপ পোকা বা সাদামাছি যে এফিড একটা পেঁপের উপর বসবে, দিয়ে আর একটা পেঁপেতে ছড়াবে, তো এইটা যেন ছড়াইতে না পারে, যেন নেট দিয়ে দিব, তাহলে মোটামুটি ছড়াবে না। আচ্ছা, এইবার এই এফিড নামক পতঙ্গকে মারার জন্য, এফিড নামক পতঙ্গকে নিধনের জন্য পেস্টিসাইড বা পতঙ্গনাশক স্প্রে কি দিতে হবে, রগর বা রক্সিয়ন বা পারফেকথিয়ন 40 ইসি অথবা মেটাসিস্টক্স 25 সিসি, এগুলা মোটামুটি পানিতে মিশায় ওটা ছিটাই দিতে হবে। তারপর চারা লাগানোর পর পেস্টিসাইড দিয়ে স্প্রে করলে এফিড নামক পতঙ্গ দ্বারা রোগ ছড়ায় না। তারপর রোগাক্রান্ত জমিতে পেঁপের পাতা, গাছের পাতা প্রুনিং মানে বোঝো যে গাছের পাতা ছাঁটে, দেখবা যে হাসপাতাল ক্লিনিকগুলোতে সৌন্দর্য বর্ধনের জন্য বাংলোতে মালিরে এরকম গাছের পাতা ছাঁটে, এই ছাঁটা জায়গা থেকেও তোমার ছড়াতে পারে। তারপর দেখো, বাংলাদেশি বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম কর্তৃক জিন প্রযুক্তির মাধ্যমে আবিষ্কৃত নতুন জারের ক্রস প্রোটেকশন আবাদ করলে অনেকটা রোগাক্রান্ত পেঁপে আমরা পেতে পারি। এখন প্রতিরোধ মানে তো বুঝছো, প্রতিরোধ কি হওয়ার আগে করতে হবে না পরে, রোগ হওয়ার আগে করতে হবে। তাহলে যে এলাকাতে রোগ ছড়িয়ে পড়ে সেই এলাকায় পেঁপের চাষ বন্ধ করে দিতে হবে, নতুন এলাকায় চাষ করতে হবে, কারণ ওই এলাকায় অলরেডি এফিড পতঙ্গ তো তুমি নিয়ন্ত্রণ 100% করতে পারবে না। তো ওই এলাকায় মোটামুটি ভাইরাসটা খুব জনপ্রিয় হয়ে গেছে, দূরবর্তী একটা এলাকায় করলে মোটামুটি তুমি ভালো করতে পারবা। ক্রস প্রোটেকশনের মাধ্যমে চারা, তারপর তোমার এই যে টবের মাধ্যমে, এইগুলো তো মোটামুটি রিডিং ডে পারবা না, এগুলো মোটামুটি পারবা তুমি। এই দেখো 4 নম্বর পয়েন্টটা দেখো, ট্রানজেনিক জাত ব্যবহার করা হচ্ছে সব থেকে নিরাপদ। জিনগান পদ্ধতিতে PRSVর কোড প্রোটিন জিনকে যদি ভ্রূণ টিস্যুতে সংযুক্ত করে ট্রানজেনিক জাত তৈরি করা হয়। ট্রানজেনিক জাতগুলো তো বোঝো যে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটা আমরা 10ম অধ্যায়ে পড়বো জীব প্রযুক্তিতে, 10ম না 11 অধ্যায়, হ্যাঁ জীব প্রযুক্তিতে পড়বো। এইবার দেখো, ভাইরাস ঘটিত কিছু রোগ পড়লেই আমাদের মোটামুটি আজকের মতো ভাইরাস শেষ হয়ে যাবে, ব্যাকটেরিয়া শুরু হবে।
তো এইখানে কিছু রোগ দেওয়া আছে, দেখো কোন রোগের কারণ আসলে কোন ভাইরাস। যেমন দেখো আমাদের লিভার ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাসও আছে, হেপাটাইটিস বি ভাইরাসের কথা বলা। তারপর তোমার লিম্ফোমা, হ্যাঁ, ন্যাসোফ্যারেঞ্জিয়াল ক্যান্সার, হ্যাঁ ক্যান্সার তো বুঝোই, এটার জন্য দায়ী একটা ভাইরাস হচ্ছে এপস্টেইন বার ভাইরাস। হ্যাঁ, এটা তোমাদের বইতে নাই, জাস্ট এক্সট্রা ইনফরমেশন হিসাবে মনে রাখো। এপস্টেইন বার ভাইরাস কি করে? লিম্ফোমা সৃষ্টি করে। তারপর টি সেল লিউকেমিয়া কি করে? হিউম্যান টি সেল লিউকেমিয়া ভাইরাস। লিউকেমিয়া মানে কি জানো? লিউকেমিয়া মানে ডাব্লিউবিসির পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া, ঠিক আছে? যদি ডাব্লিউবিসির পরিমাণ কমে যায় তাহলে সেটাকে বলে লিউকোপেনিয়া। ডাব্লিউবিসি কমে গেলে কি বলবো? লিউকোপেনিয়া। আর ডাব্লিউবিসি বেড়ে গেলে বলবো লিউকোসাইটোসিস। বেড়ে গেলে কি বলবো? লিউকোসাইটোসিস। আর ডাব্লিউবিসি যদি অস্বাভাবিকভাবে বেড়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো লিউকেমিয়া। তারপরে যে অ্যানোজেনিটাল সার্কাস কোনটা? তোমার হচ্ছে প্যাপিলোমা ভাইরাস বা অ্যানোজেনিটাল ক্যান্সার বা জরায়ু মুখে যে ক্যান্সার। আর ক্যাপোসি সার্কোমা হয় হারপিস সিমপ্লেক্স ভাইরাস দিয়ে। তো অবশেষে 7টা পর্বের মাধ্যমে আমরা আমাদের ভাইরাস ক্লাসের আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো সমস্যা থাকে তো ভাইরাসের প্লেলিস্ট 1 থেকে 7 পর্যন্ত তোমরা একটু ভালো করে দেখে নাও। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।